স্বপ্নগুলো ডানা মেলে নতুন ভোরের আলোয়, নিজের হাতে গড়ব পথ, আত্মবিশ্বাস ভালো, উদ্যোক্তা হব, দেশ গড়ব, নতুন দিনের গান, কর্মে কর্মে জ্বালবো আলো, বাংলার প্রতিটি প্রাণ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব স্নেহা শিখা, ন্যাশনাল ডিরেক্টর জনাব মাসুদ বিল্লাহ, আমার হেড অফ এসএমই জনাব আব্দুর রহিম, আমার ব্রাঞ্চ ম্যানেজার, আমার কলিগস এবং আজকের হিরো এবং হিরোইন যারা পার্টিসিপেট করছেন এবং ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, দ্যাট ইজ আসসালামু আলাইকুম। আমি আজকে শুধু ম্যাডাম বলছেন আমি শুধু গল্প বলবো, শেষের দিকে তো কথা ভালো লাগবে না, আমি শুধু গল্প বলবো, আপনার গল্পগুলো শুনবেন এবং গল্প থেকে কিছু বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনি হয়ে যাবে। দুইটা শব্দ এখানে ইউজ করা হয়েছে আজকের প্রোগ্রামে, একটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কম্পিটিটিভ এজ, আর একটা হচ্ছে ইনোভেশনস। দেখেন আপনি এই লেখাটার ভিতরে সিসিপেন এর নিচে বোধহয় লেখা আছে, কয়টা শব্দ আছে আপনি যদি পিক করেন শব্দগুলো, স্কিল ডেভেলপমেন্ট, কম্পিটিটিভনেস, ইনোভেশন। আমি এইগুলা একটু ইয়েটা বলি। আপনারা অলরেডি শুনেছেন যে এডিবি এবং মিনিস্ট্রি ফাইন্যান্সের অর্থায়নে এই প্রোগ্রামটা হয়েছে 2025 থেকে 2028 সাল পর্যন্ত। ফার্স্ট ফেজে 12,000, সেকেন্ড ফেজে 7,800 জন এইভাবে ডেভেলপ করা হবে। এটা শুধুমাত্র এটা না, আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের থ্রু না, বিভিন্ন ধরনের এনজিও থ্রু দিয়েও এই প্রোগ্রামটা হচ্ছে। প্রোগ্রামের দুইটা পোর্শন, একটা হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এটার মেইন একটা অবজেক্টিভ হচ্ছে যে আজকে আমাদের দেশের যে ব্যাকবোন, এটা কিন্তু আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যারা রেমিটেন্স পাঠায় না, কিন্তু সব থেকে আনফর্চুনেট পার্ট হচ্ছে যে মোস্ট অফ দ্য এনার্জিস আর ব্লু কলার, মানে হচ্ছে ওরা শ্রমিক লেভেলের, ওনারা কথা বলতে they don't understand the language, even the national international language, the English. একটা ইংলিশ জানলে কিন্তু তার ভ্যালুটা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। একটা আমাদের দেশে যেরকম আমরা কোনো পাত্তা দেই না, কিন্তু বাইরের দেশে কিন্তু যারা টেকনিক্যালি সাউন্ড, যারা প্লাম্বিং এর কাজ করেন, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, যারা টেকনিক্যালি সাউন্ড, ওদের ভ্যালু কিন্তু অনেক বেশি। তা আমরা যদি তাদেরকে এই ল্যাঙ্গুয়েজ এবং এই স্কিলটাকে একটু ডেভেলপ করে দিতে পারি, আমাদের রেমিটেন্সটা কিন্তু ডাবল হয়ে যাবে এবং দে উইল গেট দ্য মোর ডাবল স্যালারি। তাহলে স্কিল ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা আসছে কিন্তু এখান থেকে। ইভেন আমাদের যে সমস্ত টেকনিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে, আমরা আপনাদের স্কিলগুলোকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে, তাহলে কিন্তু ইউ উইল গেট বেটার জব দেয়ার। আর আপনারা স্পেশালি আসছেন এন্টারপ্রেনারশিপ। আমাদের দেশের সব থেকে জাতীয় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, না? আমাদের এই যে 20 লক্ষ লোক পার বছর স্টুডেন্ট বের হচ্ছে, কিন্তু আমাদের কোনো ধরনের নতুন ইন্ডাস্ট্রি নাই। এবং আমাদের একটাই মাথায় হচ্ছে যে তুমি চাকরি পেলে কিনা, বা যে কোনো ক্ষেত্রে কে ছেলে চাকরি করে কিনা বা মেয়ে চাকরি করে কিনা, এই চাকরিটার মাথার থেকে আমাদেরকে আমরা বের করতে পারছি না। কেমন যে এই এন্টারপ্রেনার, সেই কারণের জন্য বিভিন্ন ধরনের এইটা প্রোগ্রাম আছে, আরো ওমেন এন্টারপ্রেনারশিপসের আলাদা প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যার মাধ্যমে একটা এন্টারপ্রেনারশিপকে ডেভেলপ করা যায়। এখন এটা শেখার দরকারটা কি? এটা না হলেও তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা যায়, হওয়া যায়। আপনাদের মনে এরকম হতে পারে না? হতে পারে। তা আমি একটা আমার বাসাটা কিন্তু এখান থেকে একটা ইট মারলে কিন্তু আমার বাসায় পড়ে যাবে, এত কাছে আমার বাসা আমার। তো আমাদের আঞ্চলিক একটা গল্প আছে, নাপিতের ফোড়া কাটা গল্প, জানেন? যে একটা গ্রামে একটা ডাক্তার ছিল আর নাপিত ছিল। তো নাপিতের কাছে ছোট ছোট মানুষের যে ফোড়া টোড়া হতো, উনি গেলে খুঁট দিয়ে কেটে দিত। তো ওই ডাক্তারের কাছে কেউ যেত না। তো ওই ডাক্তার বলতেছে, আরে আমি তো না খেয়ে মারাবো, আমি এত লেখাপড়া করে আসছি। তো সে ওই নাপিতকে ডাকছে একদিন, ডেকে বলতেছে যে তুমি যে ফোড়া কাটো, তুমি জানো এখানে এই ভেইন আছে, এই ভেইনটা কেটে গেলে মুখ বাঁকা হয়ে যাবে, এই ভেইনটা কেটে গেলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে, এইখানে গেলে তোমার চোখ বন্ধ হয়ে যাবে, তো সুতরাং তুমি এইভাবে কেটো না।
এভাবে কাটলে তুমি যে কোনো সময় মানুষকে ক্ষতি করে ফেলবে। তারপরে সেই নাপিত আর পোড়া কাটতে পারে না, যখন যাই তখন তার মাথায় কাজ করে, জানে তাই তো এখানে এই ভেইনগুলো আছে, এইগুলো আছে, এইগুলো আছে, সে আর পোড়া কাটতে পারে না। বলে আরে আপনি আমাকে কি শিখাই দিলেন? তখন সবাই ডাক্তারের কাছে যাচ্ছে। তো সেই জন্য আপনি ব্যবসা জেনেও করতে পারেন, ব্যবসা না জেনেও করতে পারেন। ব্যবসা না জেনে করলে সফলতা একসময় আসবে, আবার কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না। যে রিস্ক শব্দটা আপনি একজন বলেছেন, এই রিস্ককে অ্যাসেস করতে হবে। রিস্ক থাকবে, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই। আমি বোধহয় আমার একটা সৌভাগ্য হয়েছে অন্তত মিনিমাম 20 থেকে 30টা দেশের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার। তো সেখানে বলতেছে রিস্ক কখনো হাজার দিয়ে করলেও রিস্ককে আপনি এলিমিনেট করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। রিস্ককে কমাতে পারবেন। কখন কমাতে পারবেন? রিস্কটা যদি আপনি জানেন যে এইখানে এই রিস্কটা আছে। আমার কাছে এক ভদ্রলোক আসছে, সে মাছের ব্যবসা করে, অনেক টাকা দিয়ে মাছের পুকুর করেছেন, বিশাল ইয়ে। কিন্তু আমি জানি সেই ভদ্রলোকটা ইজ ইনকারিং দ্য লসেস, প্রচুর লস হচ্ছে, তার মাছের মোড়ক দেখা দিয়েছে এবং সে মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে আসছে, তো আমি বলতেছি আরে ভাই আপনি তো এই প্রিকশন নেবেন না, এত টাকা ইনভেস্ট করলেন, ব্যাংকের কাছে আসছে লোন নেওয়ার জন্য, তো এত টাকা ইনভেস্ট করলেন, আপনি এটা সাবধানে জানবেন না যে মাছের মোড়ক কি কেন কিভাবে হতে পারে, কি মেডিসিন দিতে পারে, কি ফুড দিতে পারে? বলে না আমার তো কোনো লস নাই। আমার কেন, কিভাবে? বলে যে না আমি তো আমার নিজের টাকা দিয়ে করেছি। তো আমি তখন আন্ডারস্ট্যান্ড করলাম যে মানুষটা নিজের টাকার কস্টিং বুঝতে পারে না, হি শুড নট বি এলিজিবল টু গেট দ্য লোন। তখন আমি আস্তে করে চাটা খাইয়ে বিদায় করে দিলাম। তো এই যে আপনাদেরকে তৈরি করা হচ্ছে, তার মানে হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি মানি হ্যাজ এ কস্ট। তখন ওনাকে বললাম যে আচ্ছা একটু চিন্তা করেন তো, আপনি যদি আপনার টাকাটাকে এখানে ইনভেস্ট না করে যদি ফিক্সড ডিপোজিট রাখতেন তাহলে কত টাকা পেতেন? বলে এত টাকা পেতাম। আমি বললাম তাহলে কি এটা কি আপনার লস না? তো হ্যাঁ এটা লস, বাট আমার মনে কোনো ইয়ে নাই, যে আমার টাকা তো, আমি যদি ব্যাংকের থেকে টাকা নিতাম তাহলে এটা লস হতো। তার মানে হচ্ছে উনি এই ধরনের কোনো ধরনের ইয়ে থেকে উনি গ্রো করে এটাকে করেন নাই। কেমন? তো সেই আমাদের এখনো অনেক ইয়েতে আছে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি কিছু গল্প বলবো, কেমন? তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একবার খাতুনগঞ্জে গেলাম, চিটগাঁও। আমার একটা ট্রেডার, সে মসুরির ডাল, বিভিন্ন ডাল এগুলো ইম্পোর্ট করে। তো তার অফিসে গেছি, তো সে বলতেছে যে দেখেন, তো আমি তার অফিসে যাওয়ার পরে সে আমাকে একটা জায়গায় নিয়ে গেল, সেখানে দেখি 40 থেকে 50 জন মহিলা ওই ডাল, এই কুলা আছে না, কুলাতে এরকম করে ঝাড়তেছে আর পরিষ্কার করতেছে, ময়লাগুলো আলাদা করতেছে, কোনো খারাপ এলিমেন্ট থাকলে ইয়ে করতেছে, আর ছোট প্যাকেটজাত করতেছে, এটা নাথিং এলস। আমি বললাম যে কেন, এটা কি অবস্থা? বলে যে এই যে আমি মোড়কজাত করছি এই এই আপনার ডাল ইম্পোর্ট করে, এটাতে আমার 20% ভ্যালুয়েশন হচ্ছে। আমি এই চেন শপগুলোতে এই তাদের যে ব্র্যান্ডের কথা বলে সেই ব্র্যান্ডের নাম করে ডালটা সাপ্লাই দেই এবং এটাতে আমার 25% ভ্যালুয়েশন হয়। আপনি দেখবেন যে এখন আমরা সব সময় আগে কি করতাম, আটা কি করতাম আমরা কেজিতে করে কিনতাম না, আপনারা দেখছেন কিনা, আমরা কিন্তু ছোটবেলায় সেটা করেছি। লবণ কি করে কেজিতে কিনতাম, সেই জিনিসগুলাই কিন্তু এখন মডিফাই করে আপনার সুন্দর করে প্যাকেটজাত করে ইয়ে করছে। এই যে বিগ বাজার এই ধরনের দোকান ছিল আগে, টোটাকাতে ছিল না, এখন আসছে, মানুষ ওখানে যাচ্ছে এবং তারা কমফোর্টলি এখানে ইয়ে করছে। তার অর্থ হচ্ছে যে ইনফর্মাল বিজনেসকে ফর্মালাইজ করার একটা কিন্তু বিশাল সুযোগ রয়ে গেছে, বিশাল সুযোগ রয়ে গেছে। আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলি। এই কোরবানির ঈদে না, এই কোরবানির ঈদের আগে কোরবানির ঈদে, আমি যে কোরবানির ঈদের সবাই জানেন যে কোরবানির ঈদে মাংস আমরা সব আমাদের পোর্শনটা প্রিজার্ভ করি। তো যেদিনকে প্রিজার্ভ করেছি সেদিনকে ঠিক রাত্রে আমাকে বলতেছে যে আমার বাসায় যে আমার ফ্রিজ কাজ করতেছে না, আমার ফ্রিজ কাজ করতেছে না। তা আমি তখন কি করব, তখন রাত্রে প্রায় 10টা, 10:30, 11টা বাজে। আমি বিভিন্ন দোকানে ফোন দিলাম, বিভিন্ন ইয়েকে ফোন দিলাম, নোবডি, সমস্ত বন্ধ এটা। তো তারপরে ফোন দিয়ে একটা ইয়ে আমাকে ধরলো, ধরার পরে তাকে আমি আই রিকোয়েস্টেড হিম লাইক এনিথিং। তখন সে রাত 12টার সময় আমার বাসায় আসলো। তখন আমার কাছে, আমি ঠিক করলাম, আমার কাছে যে জিনিসটা মাথায় আসলো
যে আমি ওই ভদ্রলোক তখন যদি এসে বলতো যে আমাকে ইউ হ্যাভ টু পে দ্য 50,000 টাকা, আই ওয়াজ রেডি টু গিভ ইট, বিকজ আমার দ্যাট ইজ নট দ্য ইন টার্মস অফ দ্য ভ্যালু, ইন টার্মস অফ দ্য ইমোশনস। আমার ওই যে মাংসের যে প্রিজার্ভ, ওটা আমার সাথে আমার ইমোশন কাজ আছে ওটার ভিতরে, যে আমার কোরবানি মাংস আমি এতগুলো নষ্ট করে ফেলবো। তো সেটা দেখলাম যে দেখেন, আজকে যদি আমার বাসাতে কোনো ইলেকট্রিশিয়ান লাগে, কোনো প্লাম্বিং এর কাজে লাগে, কোনো, আপনি ভেরি ডিফিকাল্ট টু গেট ইট। আমি যখন এই ইয়েতে শহরে মানুষ হই অনেক, আমি আগে ফার্স্ট 80s এর কথা বলছি, তখন ইলেকট্রিশিয়ান, একটা ইলেকট্রিশিয়ান ছিল, ওর নাম হচ্ছে ভরত, ওই চৌরাস্তার মোড়ে দোকান ছিল। আমার বাসায় আমি বোধহয় মিড 70s এর কথা বলছি, যে টিভি ছিল, সেই টিভিটা দিয়ে আসলে ইট টেক্স অ্যাটলিস্ট 7 days, 7 দিন পরে উনি ফেরত দিতেন, এবং আবার 1 মাস 2 মাস চলে আবার সেই সমস্যা তৈরি হতো, এবং দ্যার ইজ নো আদার ওয়ে, এবং আর কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। স্টিল সেই সমস্যাটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা করছি কি, এই যে কম্পিটিটিভনেস শব্দটার ভিতরে আসছি, আমি চলে আসছি এখন। কম্পিটিটিভনেস এর অর্থ হলো যে যে জায়গাতে কম্পিটিশন নাই, আপনি সেই জায়গাতে যদি আপনি নিজেকে সেট করতে পারেন, একটা, আরেকটা হচ্ছে যেখানে কম্পিটিশন আছে সেখানে যদি আপনি ভ্যালু এডিশন করতে পারেন, তাহলে ইউ উইল গেট দ্য অ্যাডভান্টেজ অফ কম্পিটিটিভনেস। কেমন, আপনি আপনার কম্পিটিটিভনেস এর ভ্যালু এডিশনটা করবেন। ফুড পান্ডা কি করে আমাদের চোখে আঙুল দিয়ে কি দেখালো, একই গুডস বিক্রি করছে, সে শুধুমাত্র আপনার বাসায় পৌঁছায় দিচ্ছে। রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, আপনার ছেলে মেয়েকে ঠেকাইতে পারবেন না। ও কখন ফুড পান্ডাকে অর্ডার করতেছে, দরজায় এসে দেখে ফুড পান্ডা, আরে কে অর্ডার দিল, আমি দিয়েছি। তখন ধরেন রাত্রে 10টা, 11টা, 12টা, যে কোনো সময় তারা দেখিয়ে দিচ্ছে যে কি করে বিজনেস অপরচুনিটিকে গ্র্যাব করতে হয়। এটা আমার একটা লোকাল কোম্পানি তো করতে পারতো, কেন কেন ইয়ে করতে পারে না বলেন তো? তো আজকে দেখেন যে আমাদেরকে এই ইনোভেশন, যে শব্দটা বলছে না, যে আজকে এই ইনোভেশন আমাদেরকে নতুন কিছু চিন্তা করতে হবে। আমরা একটা ইয়েকে ফাইন্যান্স করেছি, সে কি করছে জানেন, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাংলা মিডিয়ামের যত সাবজেক্ট আছে তাদের নোটবুক তৈরি করেছে, করে ডিজিটালে করেছে, যে কেউ পড়তে পারবে, ওইতে পেমেন্ট অফ ফি, ওখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ওখানে যে কেউ যদি আপনার 10 টাকা না 20 টাকা এরকম একটা টাকা দিয়ে দেয়, তাহলে এই পার্টিকুলার টাইমের জন্য সে পড়তে পারবে, এবং হি ইজ গেটিং হিউজ রেসপন্স। দিস ইজ কল্ড দ্য ইনোভেশনস। আজকে যে স্টার্টআপ কোম্পানি, আপনি যে বড় বড় ইয়ের কথা বলছেন, এই যে গোটা ওয়ার্ল্ডের যারা নাম করছেন, এগুলো সবগুলো কিন্তু স্টার্টআপ কোম্পানি। আজকে যে আমাদের কি পৃথিবীর ওয়ার্ল্ডের সব থেকে বড় ইয়ে কি, ইলন মাস্ক, আমার, হ্যাঁ, এইগুলো কিন্তু সবই স্টার্টআপ কোম্পানি। এরা এইভাবে কিন্তু ইনফরমালি কিন্তু আপনি এইগুলা তৈরি হয়েছে। কেমন, আমি একসময় সিটি ব্যাংকে চাকরি করতাম, তা আমার ওই ড্রাইভার ছিল, ড্রাইভারের কাজই হচ্ছে শুধুমাত্র এমবি হলেই যে আমার ছেলেটার একটা মেসেঞ্জারে চাকরি দেন, একটা চাকরি দেন, কন্টিনিউয়াস বলতেই থাকে, দেন একটা চাকরি। আমার ভাই না হলে এটা ওই যখনই আপনি তার সাথে একটু প্লিজ যাবেন তখন একটা সুযোগ নেবেন। তো আমি বললাম যে আমি বুঝাইলাম যে তুমি এখানে মেসেঞ্জার করলে সে সারা জীবন, সে এখন যে মেসেঞ্জার আছে সে বুড়া হবে মেসেঞ্জারে চাকরি করে, মেসেঞ্জারেই থাকবে। তুমি কাজ করো, আমি এই যে কথাগুলো বললাম, তোমার ছেলেকে একটা টেকনিক্যাল জিনিস শেখাও, কোনো একটা রিপেয়ার মেইনটেনেন্স শেখাও। এই কথা তাকে বলতে বলতে সে রাজি হয়েছে। সে, তার বাড়ি ছিল মিরপুর, সে মিরপুরে একটা মোবাইল সারার কোম্পানিতে শুধুমাত্র উইথাউট স্যালারি, সে শুধু দুপুরের খাবার দেয়, সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করায়। আমাকে বলছে যে স্যালারি দেয় না, আমি বললাম আমি স্যালারি দেবো, তুমি তোমার ছেলেকে ইয়ে দাও। তো সে তা আমার কথা মতো এটা করলো। সে এখন মোবাইলের দোকান দিয়েছে, মোবাইলের কাজ তো সে এত ভালো জানে, এখন সে ওই মার্কেটে সে মোবাইলের মেইনটেনেন্সের এবং মোবাইল সেট বিক্রির দোকান দিয়েছে। তো আপনি ওই গ্যাপটা খুঁজতে হবে যে কোন জায়গাটা আপনি ট্র্যাডিশনাল ইয়েতে করেন না। ট্র্যাডিশনাল করলে হবে কি, আপনি করতে পারবেন, ওই যে ভ্যালু এডিশন করতে হবে। আপনি যে ফুড, আমি একটা এক্সাম্পল দিলাম, ভ্যালু এডিশন মানে হচ্ছে যে যেভাবে যে ব্যবসাটা করছে সেই ব্যবসার থেকে আপনাকে ভ্যালু অ্যাড করে করতে হবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আর একটা গল্প করে। খারাপ লাগছে? আচ্ছা, এই প্রাণের মালিকের নাম হচ্ছে কি, সানি, হ্যাঁ, ডাকনাম হচ্ছে সানি।
আমার এক ব্যাচ জুনিয়র, 2 ব্যাচ জুনিয়র। তো উনি ইজ ভেরি ক্লোজ টু দিস অল ব্যাংকস, বিকজ তাদের সমস্ত ব্যাংকের সাথে ইয়ে আছে। তা আমি সে ওই যে মুড়ি দেখেন না প্যাকেট করে করছে, তা আমি একদিন তাকে বললাম, সানি ভাই আপনি শেষ পর্যন্ত এই মুড়ি ব্যবসায় গেলেন, এই মুড়িগুলো ছিল হকাররা এই সমস্ত ইয়ে করতো, আপনি আপনার পক্ষে আপনার কি মানায় নাকি মুড়ি? বলে যে আসেন। উনি আমাকে বসাইলেন, বসানোর পরে উনি বললেন বাংলাদেশে কত মানুষ, সে 20 কোটি মানুষ। মুড়ি এমন একটা প্রোডাক্ট যে আবাল বৃদ্ধ বনিতা শিশু মিড বয়সে ইয়াং সবাই খায়, তাই না? তো আমি ধরলাম, উনি বলতেছে যে আমি ধরলাম যে 20 কোটি মানুষের ভিতরে 2 কোটি 1/10 2 কোটি মানুষ মুড়ি খায়। ওনারা একটা স্টাডি করেছেন, 2 কোটি মানুষ প্রত্যেকদিন মুড়ি খায়। তাহলে এই যে মুড়ির যে হাইজেনিক পার্টটা নাই, মুড়ি কার কাছ থেকে খায়? ওই যে হকারের কাছ থেকে। তো এই যে হাইজেনিক পার্টটা নাই, আমি যদি এইটাকে হাইজেনিক করতে পারি, যে কোনো সময় জায়গায় অ্যাভেলেবল করতে পারি, এবং পার প্যাকেট থেকে যদি আমি 50 পয়সা লাভ করি, আর আমার এই 2 কোটির ভিতরে যদি আমার 1 কোটি মানুষ আমার মুড়ি খায়, তাহলে পার ডে প্রফিট হবে কত? 50 লাখ। তাহলে এখান থেকে কি জিনিস বোঝানোর চেষ্টা করলেন? টিকেট সাইজ, দ্য ভলিউম, আপনার প্রোডাক্টটা কত জন ইউজ করবে, মার্কেট সেগমেন্ট কারা, সেই ক্লাস কারা, নাম্বার অফ কাস্টমার কারা, সেইখানকার আপনি যদি প্রফিটেবিলিটি যদি কমিয়েও দেন, তাহলে কিন্তু আপনি আপনার টোটাল এজ এ ভলিউম। আমি বললাম যে সানি ভাই এই কারণের জন্য আপনি এখানে আর আমরা এখানে, because you have that capacity to understand that is that the depth of the business. যে একই ইয়েতে তারা, আরেকটা হচ্ছে একটা শব্দ আমি ইউজ করি, সেটা হচ্ছে you should try to build up the brand value. Brand, it's a very important. আপনি আপনার যখন কেউ চালু হয়ে যাবে, তখন আপনার ওই ব্র্যান্ড ইয়েটা আপনি স্টাবলিশ করবেন। আজকে আমরা প্যারাসিটামল শব্দটা জানি না, আমরা ওই গ্যাসের একটা সেখান পেপারে দেখলাম যে হেলথ কেয়ারের একটা গ্যাসের ট্যাবলেট আছে, সার্জেল, 900 কোটি টাকা বিক্রি হয় শুধু সার্জেল, 900 crore। তো ব্র্যান্ড ভ্যালু কেন বলছি? যে আপনি যদি কোনো, আমি ইয়েতে গেছি স্কোয়ারের, আমি নাম বলি স্কোয়ারের টয়লেট্রিজের ফ্যাক্টরি ভিজিট করতে গেছি। ভিজিট করতে গিয়ে ভিজিটে সব কিছু দেখছি, তো একটা জায়গায় দেখি এরকম পর্দা দেওয়া, এইরকম পর্দা দেওয়া ঘেরা। তা আমি ওখানে ঢুকতে না ওখানে যান না, ওখানে যান না। আমি না যাই না, কি আছে? বলে না ওখানে যান না। আমি বললাম কি আছে ভাই, আপনি আপনার স্কোয়ার, আপনি ওখানে যেতে দিচ্ছেন না। বলে না, ওখানে আমরা নারকেল তেল ইয়ে করছি। পরে আমি একটু জোর করলাম, নারকেল তেল করছি। কি করছেন? চেন্নাই থেকে নারকেল তেল শ্রীলঙ্কা থেকে নিয়ে এসে জাস্ট ওটা ক্যানিং করতেছে, নাথিং, আর কোনো কিছু করছে না, জাস্ট বটলিং করতেছে। স্কয়ার সেই নারকেল তেল কত প্রাইসে কিনতেছে? বিকজ দে হ্যাভ এস্টাবলিশড দ্য ব্র্যান্ড ভ্যালু। আপনি জানেন যে বাটার কত পার্সেন্ট জুতা আউটসোর্স করা হয় এই ফুটপাথ থেকে? 60%। পাকিজা হচ্ছে আমার কাস্টমার। পাকিজা আমাদের রবি সাহেব নিজে আমাকে বলছে যে ঈদের সময় জাকাতের যে শাড়ি টাড়ি হয়, বলো এইটা হয়তো আমার, তার তো প্রোডাকশন ক্যাপাসিটি ওই সময় আকাশ হয়ে যায় না। সে বললো যে 50% আমি তৈরি করি, আর 50% জাকাতের কাপড় লুঙ্গি অন্যটা নিয়ে এসে পাকিজা নাম দিই, আমি সিল দেই। সো ইউ শুড এস্টাবলিশ দ্য ব্র্যান্ড ভ্যালু। কেমন? এইটার চেষ্টা করলে দেখেন, তখন দেখবেন যে অনেক ইজি হয়ে যাচ্ছে। তো তাহলে আজকে আমি অল্প কিছু আপনাদেরকে জাস্ট আইডিয়ার জন্য আমি কিছু সেগমেন্টের নাম বলছি। আমার ইয়েতে আপনি এই সেগমেন্ট গুলাতে এখানে বসে আপনি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। নাম্বার 1, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বাসা থেকে করতে পারেন আপনি। বাট আমি আবারও বলছি যে এটা একটা সাইকোলজিক্যাল গেম। এই জিনিসটা আপনি যদি দোকান করে করেন, তাহলে আপনার এস্টাবলিশমেন্ট কস্ট লাগবে, তাহলে ইউ ক্যান গো ফর দ্য অনলাইন, or you can go physically to reach the products to the destinations. সেখানে একটা হয়তো আপনি শোরুম রাখলেন। এরপরে আপনাদের এখানে তো অনেকেই করছেন যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনস। আগেটা বললাম হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি, এরপরটা বলছি যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনস।
থার্ড ওয়ান ইজ দ্য গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হচ্ছে যাদের একটু আইটি ডেভেলপমেন্ট আছে, তারা বিভিন্ন ধরনের আপনি ডিজাইন, আচ্ছা কোন জিনিসের ডিজাইন লাগে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেখানে ডিজাইন লাগে না? সুতরাং এই ডিজাইনের কোয়ালিটিটা কিন্তু খুব আমি এখানে তো আপনি একটা নাম জানেন, নুননগর বলে একটা জায়গা আছে না, আপনি নাম বলে চিনে ফেলবেন। এই ছেলেটা এই চুয়াডাঙ্গাতে এই সোনার দোকানে কাজ করতো। আমি একবার টোকিওতে গেলাম আমার কাজে, তখন সে এখন জাপানে থাকে, আপনি হয়তো চিনেও ফেলেছেন বোধ হয়। সেইখানে সে কি করে জানেন? মেশিনের মোল্ড তৈরি করে, যে কোনো পার্টস দিয়ে দিলে সে ওইটা তৈরি করে দেয়। ধরেন আপনি একটা গাড়ির পার্টস, সে ওই গাড়ির পার্টসের মোল্ড মানে হচ্ছে ছাঁচ, ওই ছাঁচটা তৈরি করে। এবং এই যে হাইলি ডিমান্ডিং সে আগে যে স্কিল ছিল ওইটাকে জাস্ট কনভার্ট করে সেই স্কিলে নিয়ে গেছে। এবং আমি দেখলাম যে তার কাছে হি ইজ গেটিং অর্ডার লাইক এনিথিং, যে কোনো ধরনের পার্টস দিচ্ছে, ওই পার্টসের ওই মোল্ডের ডিজাইন ওটা তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর আমাদের হচ্ছে, আপনি যদি আপনাকে কোশ্চেন করি, আমাদের যেরকম গার্মেন্ট সব থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট ইন্ডিয়াতে কোনটা? আইটি। আমাদের গার্মেন্টসের 90% চলে যায় বিদেশে, 10% থাকে। আর আইটির 0% চলে যায়। আইটি মানে হচ্ছে আপনি যেটা হচ্ছে দ্যাট ইজ র মেটেরিয়াল, হচ্ছে আপনার ব্রেন। র মেটেরিয়াল কি? আপনার ব্রেন। এই যেটাকে আমি নাম দিচ্ছি আইটি ফ্রিল্যান্সিং, যেটা বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট সার্কুলারে এটাকে খুব ইজি করে দিয়েছে। যে এই ফান্ডটা আগে আসতে পারতো না, অনেক প্রবলেম ছিল, এটাকে অনেক এখন ইজি করে দিয়ে যে কোনো অ্যামাউন্টের ফান্ড বাইরে দিতে পারবে, বাইরে থেকে আনতে পারবে। তো আইটি ফ্রিল্যান্সিং আউটসোর্সের কাজ। আমার তো মাশাআল্লাহ এখন ব্রডব্যান্ড প্রতিটা কর্নারে চলে গেছে, ফাইবার অপটিক কেবল চলে গেছে। তো এই যে গোটা ওয়ার্ল্ডের যে এই যে কাজগুলি আপনারা নিয়ে এসে কিন্তু এই ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন। ইটস এ ভেরি ডিমান্ডিং। এবং আমার কাছে মনে হয় আমাদের বর্তমানে এটা আছে 1 বিলিয়নের কাছাকাছি। ইট উইল, ওরা এক্সপেক্ট করছে উইদিন এ স্প্যান অফ 2 ইয়ার্স এটা 5 বিলিয়নে তারা নিয়ে যাবে। তো আইটি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন। আর একটা কথা আপনারাই বলেছেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট যারা আছে, আপনি সেটাকে ডিজিটালি মার্কেটিং এর কাজটা করে দিবেন আপনারা। তাদের ডিজিটাল কিছুই না, জাস্ট আপনি ডিজিটাল প্ল্যাটফর্মটা তৈরি করবেন এবং তাদের প্রোডাক্ট বিক্রি করবেন। তাদের প্রোডাক্ট বিক্রি করে আপনি সেখান থেকে কমিশন নেবেন। আমি একটা কোম্পানির নাম বলি, কল্লোল এন্টারপ্রাইজ। কল্লোল এন্টারপ্রাইজ ইজ এ মার্কেটিং কোম্পানি, ডিজিটাল না, ফিজিক্যাল। কল্লোল এন্টারপ্রাইজ যে ফে টিস্যু দেখেন না, ফে টিস্যু কিছুই না, ওই ফে টিস্যু, ওই টিস্যুগুলো সে রোল করে নিয়ে এসে কেটে বিক্রি করে। এবং এই যে আপনার প্যারাশুট তেল এখন তো নিয়ে নিচ্ছে, প্যারাশুট তেলে নিয়ে কিন্তু করেছিল কল্লোল এন্টারপ্রাইজ। কারেক্ট, টাইম জোনটা তাদের নিজেদের, দ্যাটস এ মার্কেটিং কোম্পানি। সো আপনার এইটাকেই, যেহেতু আপনার এস্টাবলিশমেন্টের নাই, মানে খরচকে অ্যাভয়েড করার জন্য আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনি চিন্তা করতে পারেন। এরপরে হচ্ছে অটো মেকানিক্স। আমি এর আগের বলেছিলাম, আবারও বলছি যে আমাদের যাদের গাড়ি আছে, আমরা সব সময় খুব থাকি যে এখানে গাড়িটা আমরা যেখানে দেই ঠিক করতে, একটা তো দেওয়ার সংখ্যা কম, ছাড়ার লোকের সংখ্যা কম, আরেকটা যেখানে দেই অল আর ইনফর্মাল, মানে অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন কাজ করে। ওই গাড়ি দিয়ে আমাদেরকে চাতক পাখির মতো তাকায় থাকতে হয়, কোন পার্টস খুলে আবার আরেকটা আরো বেশি ক্ষতি করে ফেললো কিনা। এটাকে ইনস্টিটিউশনালাইজ করবেন, যাতে করে আপনাকে যখন ট্রাস্ট আসবে, যখন কনফিডেন্স আসবে, তখন কিন্তু গাড়ি বলেন আর ইলেকট্রনিক্স বলেন, এই ইনফর্মাল বিজনেসটাকে ফর্মালাইজ কি করে করা যায়, ইনস্টিটিউশনালাইজ কিভাবে করা যায়, সেই জায়গাটাতে আপনারা কাজ করতে পারেন। 7 নম্বর হচ্ছে স্পেশালি মেয়েদের জন্য সব থেকে খুব মানে সবাই পছন্দ করবেন, দ্যাট ইজ কল্ড বিউটিফিকেশনস। বিউটিফিকেশন আমি বলছি যে ইন্ডিভিজুয়াল বিউটিফিকেশন না, বিউটিফিকেশন শব্দটা নিয়েছি। আপনি ইন্টেরিয়র কাজ করবেন, যে কোনো ধরনের বিউটিফিকেশন, মানুষের বিউটিফিকেশন হতে পারে, বাসার বিউটিফিকেশন হতে পারে, গার্ডেনিং এর বিউটিফিকেশন হতে পারে, যে কোনো কিছু আপনি বিউটিফিকেশনের একটা কোম্পানি আপনি খুলতে পারেন। এইটার একটা আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। এইটা আমি একটু আপনাকে বলি,
আমার কাছে এক ভদ্রলোক আসছে, ভদ্রলোক বাংলাদেশি, লন্ডনে থাকে। তো আমার কাছে আসার পরে আমি জিজ্ঞাসা করছি আপনি কি করেন, তো বলে যে আমি হাউস মেনটেন্যান্স ম্যানেজ করি। আমরা কিভাবে, তো বললো যে আমার লন্ডনের বিভিন্ন জায়গাতে আমি 100টা বাড়ির সাথে কন্ট্যাক্ট করেছি, যে 100টা ফর এক্সাম্পল, যে 100টা বাড়ির যে কোনো ধরনের মেনটেন্যান্সের কাজ, আইদার ইট ইজ প্ল্যাম্বিং অর ইলেকট্রিশিয়ান অর টাইলস অর এই কাজটা যখনই তারা ফোন করবে আমি তাকে সেবা দিতে বাধ্য। এটা লন্ডনে কেউ আছে, বলে যে কিছু না, আমার লোকজন আছে, সমস্ত তার ড্রেস পরে, তাদের সমস্ত ইকুইপমেন্ট আছে, যখন যে আমাকে ফোন করে আমি আমার লোক পাঠিয়ে দিই, তার সে কাজটা করে দেয়। সে কাজ করাক না করাক পার মান্থ বেসিসে তাকে একটা পেমেন্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড হাউস মেইনটেনেন্স অ্যান্ড ইনস্টলেশন ম্যানেজমেন্ট। দ্যাট ইজ, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। এরপরে আসেন ফ্যাশন গার্মেন্টস, তো আপনারা করেছেন, কোনো ইয়ে নাই। মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ, আপনি যদি 20 কোটি মানুষ হয় তাহলে হয়তো বা 18 কোটি, কেন 20 কোটি, মোর দ্যান 20 কোটি মোবাইল আছে। তো 20 কোটি যদি মোবাইল থেকে একজনের মোর দ্যান একটা করে মোবাইল আছে, তাহলে মোবাইল তো ইজ নন প্যারিশেবল আইটেম। এটা তো এরকম না যে কালকে আপনি ফেলে দিবেন বা আপনি করবেন। সো এই মোবাইল ফোনের সার্ভিসিং এর কাজ যেটা আমি বলেছিলাম, এই কাজটা কিন্তু আপনারা ওয়েতে করতে পারেন, শিখতে পারেন এবং করতে পারেন। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এর কথা বলেছি। এরপরে আসি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই নাও এ ডেজ এই ফ্রিজ, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং একটা গ্রাম পর্যন্ত চলে গেছে। দেখবে যে গ্রামেও কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে, ফ্রি এসি হয়ে গেছে। সুতরাং এইগুলো কিন্তু ওই সেই গ্রাম থেকে কিন্তু নিয়ে এসে কিন্তু সে শহরে আসতে হবে যদি তার কোনো প্রবলেম হয়। তা আপনারা এই কাজগুলোকে আপনাদের ডেস্টিনেশনের, যেখানে যেহেতু আমাদের প্রোডাক্টের ওয়ার্ল্ডটান এমন একটা তৈরি করছে যে কোনো রেঞ্জের মানুষ এখন এটা করতে পারে, এটা আপনি চিন্তা করতে পারেন। আরেকটা হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং এর কাজটা ইজ নট লাইক দ্যাট যে আপনি বোয়ার কাজ, সেটা না। হাউসকিপিং হচ্ছে যে এটা যে কোনো লোক হচ্ছে বিদেশে থাকে, সে তার বাসায় এখানে তালা দিয়ে যাচ্ছে, আপনি অথবা কম লোক থাকে, আপনি তার এন্টায়ার বাড়ির দেখাশোনার দায়িত্ব, মেইনটেনেন্সের দায়িত্ব আপনি নেবেন। এটা কি বলা হচ্ছে হাউসকিপিং। যে আপনাদের এখানে অনেকেই থাকে, তারা ঢাকায় থাকে, আমার বাসায়তে কেউ থাকে না। আমাদের এখানে 2টা বাড়ি আছে, এইখানে একটা ভাড়া দেওয়া আর একটা হচ্ছে কেউ থাকে না। তো সেখানে আমি তো এরকম একটা বিশ্বস্ত লোক আমরা আগে দিয়ে রেখেছিলাম, পরবর্তীতে সে আবার তার কাছে এনগেজ হয়ে গেছে। যদি এরকম পেতাম যে কারোর, তাহলে তো আমি এই হোটেলে না থেকে আমার বাসায় থাকতাম। যে আমি এখন বাসায় গেলে আমার ওই চাদর পরিষ্কার করতে হবে, আমার ধুলা ঝাড়তে হবে, আমার এটা করতে হবে। সো আপনি হাউসকিপিং এর কাজটা ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, তো এরপরে আপনার আমার আত্মবিশ্বাসের খোকন ভাই যে শব্দটা ইউজ করেছেন, যে আপনারা যারা করেছেন এটার সাথে, প্রতিজ্ঞার সাথে একটা হর্ষাই যোগ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। আমি আমার বাসায় যে ভাড়া থাকতাম, ওখানে একটা দারোয়ান ছিল, নাম হচ্ছে আমি। তো সে ফ্রম দি বিগিনিং, এখনো আছে ইনফ্যাক্ট, সে গ্রাজুয়েটই, তার 2টা ছেলে ছিল আর একটা ওয়াইফ। তো সে দারোয়ান করতো, তারপরে তার ওয়াইফকে ওই ফ্ল্যাটের বিভিন্ন বাসায় কাজ করতো, আর ছেলেগুলাকে লেখাপড়া শেখাতো। তো আমাদের 3 শিফটে 3টা দারোয়ান লাগে। সে আস্তে আস্তে তার ব্যবহার আচার দিয়ে এমনভাবে আমাদেরকে কনভিন্স করলো, সে বললো যে আমার 2 ছেলে স্যার 3টা দারোয়ান রেখেন না, আমার এই 2 ছেলে এবং বউ মিলে, 2 ছেলে বড় হয়ে গেছে, আমরা এই 3 শিফটের কাজ আমরা করব, আমাদেরকে যদি এখানে থাকার একটা জায়গা করে দেন। তখন কখন বলেছে, তখন অলরেডি we have more or less convinced about him, about his behavior and all this thing. তখন আমরা তাকে দিলাম। তারপরে একদিন, আমি একটু ছোট্ট দেখেন করে বলি, একদিন হঠাৎ করে দেখি রাত 2টার সময় পুলিশ আসছে। বলে যে কি ব্যাপার, আমি আবার ওইটা তখন সভাপতি, বলে সভাপতি সাহেব আছেন, আপনার এই দারোয়ানকে আমরা ধরেছি, এইখানে সে গাড়ি নিয়ে চুরি করে চলে যাচ্ছিল, আমরা এখান থেকে ধরেছি। তাই বললো নো, এটা হতেই পারে না, আসেন। তা আমি তখন গেলাম, তখন গিয়ে আমি বল কি হয়েছে, বলে স্যার আমি আপনারা গাড়ি রেখে যান, তো ওই স্যার গাড়ি রেখে যায়, আমার কাছে চাবি দিয়ে যায়, আমি রাত্রে করে ড্রাইভিং শিখি। ও মাই গড, আমার গা শিউরে উঠছে। বলে যে আমি রাত্রে করে আমি ড্রাইভিং শিখি, গাড়ি যখন আপনারা ঘুমিয়ে যান তখন আমি ড্রাইভিং শিখি,
এই ড্রাইভিং শিখতে গিয়ে আমি যখন শিখছি তখন আমার এই পুলিশে সন্দেহ করছে, আমাকে ধরছে। এটাই আমি আসলে জাস্ট আই ক্যানট, মানে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম যে দ্যাট ইজ আমি ফুললি ওর দায়িত্ব নিচ্ছি, হি ইজ 100% কারেক্ট। তখন আমি তাকে ওখান থেকে ছাড়ে নিলাম এবং আলটিমেটলি বিলিভ মি সোয়ার হি ইজ দ্য ওনার অফ 2 ভেহিকেল নাও। সে গাড়ি শিখেছে, সে যখন তার ছেলেরা ডিউটি করে তখন সে গাড়ি নিয়ে ওই এয়ারপোর্টের ডিউটিটা করে, এয়ারপোর্টের ওই যে ইয়ে করে এবং পিক আপ ড্রপটা করে। এবং সে সেখান থেকে একটা পুরোনো গাড়ি কিনেছে, প্রথমে একটা 3 হুইলার কিনেছিল, পরে একটা পুরোনো গাড়ি কিনেছে, কিনে সে ইজ নাও ওনার অফ দ্য 2 ভেহিকেল। এবং ওই যে শব্দ যে হর্ষায় করছে না, যদি আমাদের ভিতরে যদি হর্ষায়ের ওই ইয়েটা থাকে, ইজ পসিবল যে কোনো কিছুই আপনারা ইয়েতে। আজকে বাংলাদেশের যত আপনি এলিট শ্রেণী দেখছেন, এই সবগুলো গার্মেন্টসে চাকরি করতো। আমি নাম বলে কাউকে ছোট করতে যাচ্ছি না, সমস্ত সবাই গার্মেন্টসে চাকরি করতো। সেখান থেকে গার্মেন্টসের আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক সেই আপনার ইয়েতে। আমি আপনাদেরকে প্রিমিয়াম সুইটসের নাম শুনেছেন? এখানে নাই না, নাই। আচ্ছা, প্রিমিয়াম সুইট হচ্ছে বাংলাদেশের সুইটসের 1 নম্বর ব্র্যান্ড। উনি আমার ক্লাসমেট, আমি রোড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা, উনি ইঞ্জিনিয়ার, আমার ক্লাসমেট। তো তার আমি একদিন শুনছিলাম যে সে কিভাবে প্রিমিয়াম সুইটসের এস্টাবলিশ করলো এবং সে কি করে এই স্টেজে আসলো। এবং তার এখন 17টা দেশে 17 তার দোকান আছে এবং মানে ইজ হাইলি সাকসেসফুল। এটা আপনাকে একদম একটা গল্পের মতো মনে হবে তার এই প্রিমিয়াম সুইটসের উত্থানের ইয়েটা। বাট আমি একটু শর্ট করে বলি, সব সময় সে বলছে যে আই ওয়ান্ট টু বি দ্য এক্সক্লুসিভ।